নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। ঘড়িতে সময় রাত 8টা মানেই সময় দুয়ারে রিপোর্টার মানেই আপনাদের সামনে আমাদের প্রতিনিধিরা হাজির করবেন সমস্ত গুরুত্বপূর্ণ খবরের একেবারে লেটেস্ট আপডেট আপনাদের সঙ্গে। দুয়ারে রিপোর্টার নিয়ে আমি রুমেলা। তবে শুরুতেই আমরা যে জায়গার দিকে নজর রাখবো তা হলো সন্দেশখালী। গত বছর বা চলতি বছর আমরা যদি আরো স্পেসিফিক্যালি বলি, এই চলতি বছর 5ই জানুয়ারি থেকে একেবারে শিরোনাম আঁকড়ে ছিল বিভিন্ন ঘটনার পরবর্তী যে অংশটা আপনাদের সামনে রেখেছিলাম আমরা, এবং তার পরবর্তীতে সন্দেশখালী এই চলতি বছরের শেষে আবারও শিরোনামে। মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন সন্দেশখালীতে, সরকারি অনুষ্ঠান। রাজ্যের মুখ্যমন্ত্রী যাচ্ছেন আগামী সোমবার, যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে। তবে সন্দেশখালীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়া কতটা গুরুত্বপূর্ণ, কি কাজে তিনি যাচ্ছেন, আরো বিস্তারিত জানাই আপনাদের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, সন্দেশখালীতে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, বছরের শেষ, কি কর্মসূচি রয়েছে তার সরকার? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা সবসময় দিয়েছেন যে তিনি সন্দেশখালীর মানুষের পাশে রয়েছেন, এবং সেই বার্তা নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় 30 তারিখ যাচ্ছেন সন্দেশখালীতে। গোটা অনুষ্ঠানটাই সরকারি অনুষ্ঠান, তার কারণ সন্দেশখালীর মানুষের কাছে সরকারি পরিষেবা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন প্রায় 20,000 মানুষ সরকারি পরিষেবা পাবেন, যার মধ্যে বেশিরভাগ অংশটাই কিন্তু সন্দেশখালী 1 নম্বর ব্লক এবং সন্দেশখালী 2 নম্বর ব্লকের বাসিন্দারা, তারাই এই পরিষেবা পাবেন। তুমি জানো যে সরকারি ক্ষেত্রে একাধিক সামাজিক সুরক্ষামূলক প্রকল্প রয়েছে, পাশাপাশি বাংলার বাড়ি, যে বাড়ির টাকাও ইতিমধ্যেই দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী পৌঁছে সোমবার দুপুর নাগাদ তিনি পৌঁছাবেন, এবং সন্দেশখালী পৌঁছেই মূলত বাংলার বাড়ি টাকা দেওয়ার পাশাপাশি আরও যে সরকারি প্রকল্পগুলি রয়েছে সেই সরকারি প্রকল্পের সুবিধা সেখানকার মানুষের হাতে তুলে দেবেন। অবশ্যই মুখ্যমন্ত্রীর এই সন্দেশখালী সফর রাজনৈতিক বা প্রশাসনিক দুটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তার কারণ এই সন্দেশখালী থেকেই জমি দখলের অভিযোগ উঠেছিল, যা মুখ্যমন্ত্রীর নির্দেশে যারা জমি দখলের অভিযোগ করেছিলেন, যে সময় সরকার ক্যাম্প করেছিল, রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ক্যাম্প করেছিল, তোমার হয়তো মনে আছে, সেই সময় ক্যাম্প করে যে সমস্ত গ্রামবাসীরা অভিযোগ জানিয়েছিলেন তাদেরকে জমি ফিরিয়ে দেওয়া হয়েছিল। পাশাপাশি সন্দেশখালীকে কেন্দ্র করে একাধিক অভিযোগ উঠেছিল এবং বারবার রাজ্যের শাসক দলকে আক্রমণ করা হয়েছিল 2024 লোকসভা নির্বাচনের আগে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সন্দেশখালী সফর যথেষ্টই গুরুত্বপূর্ণ। অন্যদিকে বসিরহাট লোকসভা কেন্দ্রের উপনির্বাচন, সেটিও হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও একটা আইনি জটিলতাও রয়েছে। ফলত সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সন্দেশখালী সফর আগামী 30 তারিখ যথেষ্টই গুরুত্বপূর্ণ। এবং তোমাকে জানিয়ে রাখি, 20,000 মানুষকে যেমন এই সন্দেশখালী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবা তুলে দেবেন, তেমনি এই সন্দেশখালী থেকে বেশ কিছু প্রকল্পের উদ্বোধনও করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকালই তা চূড়ান্ত হয়ে যাবে। বেশ, বছরের শুরু থেকে সন্দেশখালী শিরোনামে ছিল এবং সন্দেশখালীর একের পর এক ঘটনা আমরা দেখেছি। বছরের একেবারে শেষে সন্দেশখালীর মানুষের মুখে চওড়া হাসি যে ফুটতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সরকারি অনুষ্ঠানে যাচ্ছেন, বেশ কিছু প্রকল্পের কথা যেমন আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। এছাড়াও আর কি কর্মসূচি রয়েছে, আসুন মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঠিক কি বলেছেন একবার শোনো। সন্দেশখালীতে একটা পাবলিক ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম নিয়েছি, কারণ ইলেকশনের আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল, দিদি আপনি সন্দেশখালী গেলেন না। আমি বলেছিলাম আমি যাব, পরে যাব। সুতরাং সেই জন্যই আগামী 30 তারিখ বেলা 1টায় আমার অফিসিয়াল প্রোগ্রাম সন্দেশখালীতে থাকবে। এটা হচ্ছে গভর্নমেন্টের পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। রাজ্যে চাকরি কোথায়, কর্মসংস্থান কোথায়, এই নিয়ে যারা প্রতি মুহূর্তে প্রশ্ন তোলেন তাদের কাছে একটা উত্তর বোধহয় আজকে দুয়ারে রিপোর্টারে আমরা দিতে পারছি। তার কারণ রাজ্যে আবারও নিয়োগের একটা সুযোগ এসেছে। কোথায়? দমকলে 264টি পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। আরো বিস্তারিত জানাই আপনাদের, আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, আজকে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল নবান্নে, এবং সেই মন্ত্রিসভার বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ দফতরে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের দমকল দফতরে নতুন করে আরও 264টি নতুন পদ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তুমি জানো যে রাজ্যের একাধিক জেলায়, বিশেষভাবে কিছু কিছু অঞ্চলে আরও দমকল কেন্দ্র গড়ে উঠছে। রাজ্যে আরও নতুন করে 6টি দমকল কেন্দ্র গড়ে উঠবে। সেই 6টি দমকল কেন্দ্রের জন্য মূলত এই দমকল কর্মীদের নিয়োগ, তার সঙ্গে আরও যে দমকল কেন্দ্রগুলি বর্তমানে রয়েছে সেগুলিতেও নিয়োগ হবে। মোট 264টি পদ তৈরি করা হয়েছে, এবং যেটা নবান্ন সূত্রে খবর, শীঘ্রই এই নিয়োগে করার জন্য বিজ্ঞাপন দেবে রাজ্যের দমকল দপ্তর। তুমি জানো, এর আগেও গত 2 মাস আগেও রাজ্যের দমকল দপ্তরে নিয়োগ হয়েছিল, ফের রাজ্যের দমকল দপ্তরে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে আজকে রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে। বেশ, অনেক ধন্যবাদ।
এই বাংলা থেকে বেশ কিছু জন যারা দুবাইতে যান, কিসের জন্য? পেটের টান, রুজি রোজগারের টান। যারা দুবাইতে যান তারা পরিযায়ী শ্রমিক, কিন্তু সেই পরিযায়ী শ্রমিকদের অন্যভাবে কাজে লাগানোর ভাবনা, কাদের ভাবনা? এবিটির আনসারুল্লাহ বাংলা টিভি। কিভাবে কাজে লাগানোর ভাবনা? তাদের দিয়ে জঙ্গি জাল ছড়ানোর ভাবনা। আরো বিস্তারিত নিয়ে ফিরছে একটা ছোট্ট ব্রেকের পর, সঙ্গে থাকুন। হিংসার আগুনে জ্বলছে ওপার বাংলা, কিন্তু ঢাকার সেক্রেটারিয়েটে সচিবালয় আগুন লাগার কারণ কি? 5 ঘন্টা লেগে যায় আগুন নিয়ন্ত্রণে আনতে। দমকল, তার সঙ্গে সেনা, তার সঙ্গে পুলিশ, তার সঙ্গে র্যাব, প্রত্যেকের যৌথ চেষ্টায় 5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এই আগুন লাগার কারণ কি? কারা লাগালো এই আগুন? এই আগুন লাগানোর পেছনে কি কোনো নাশকতা, নাকি নিছকই দুর্ঘটনা, নাকি অন্তর্ঘাত? কি এক্স্যাক্টলি ঘটেছিল আসুন জানার চেষ্টা করি, কারণ স্বরাষ্ট্র উপদেষ্টার তরফ থেকে বাংলাদেশে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মৈত্রী ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। মৈত্রী, লেটেস্ট কোনো আপডেট? দেখো, শেষ পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে 7 সদস্যের একটি কমিটি, উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটিকে আগামী 7 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং এই কমিটি দুটো বিষয় খতিয়ে দেখবেন। এক, এখানে কোনো নাশকতা বা অন্তর্ঘাত এই অগ্নিকাণ্ডের পিছনে ছিল কিনা, এবং 2, কি কি গুরুত্বপূর্ণ নথি যেগুলি পুরো এই আগুনে ভস্মীভূত হয়ে গেছে। 7 নম্বরের যে বিল্ডিংটিতে আগুন লেগেছিল রুমেলা, সেই বিল্ডিংটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু মন্ত্রকের কার্যালয় রয়েছে এবং প্রায় 4টি তলা এই বিল্ডিং এর একেবারে আগুনে ভস্মীভূত হয়ে যায়। একদিকে যখন দমকলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে পর্যাপ্ত সেখানে ব্যবস্থা ছিল না, কাঠের জিনিস ছিল, অনেক কিছু জমানো ছিল, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই প্রশ্নটা উঠছে যে এই আগুনটা লাগলো কি করে। ইতিমধ্যেই আমরা দেখেছি বিএনপি এবং ছাত্রলীগের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে এর পেছনে অন্তর্ঘাত রয়েছে। তবে এই উচ্চ পর্যায়ের কমিটি আর আগামী 7 দিনের মধ্যে তাদের রিপোর্ট জমা দেবে এবং তারা জানাবেন যে এর পেছনে সত্যি কোনো অন্তর্ঘাত ছিল কিনা। রুমেলা, বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো। এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। মানে সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছে সরকারের পক্ষ থেকে। এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে এই আগুন, এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। না, শর্ট সার্কিট যেটা করে না, এটা কোনো পরিকল্পনা আছে, এটা পরিকল্পিতভাবে কোনো আগুনটা লাগাই দিছে। ভিতরে যত নথিপত্র আছে কিনা পুড়ে গেছে, আমরা সব তো এখনো আইডেন্টিফাই করতে পারি নাই। মনে হচ্ছে বিভিন্ন এটা জায়গা থেকে হয়েছে, মানে এটা একটা জায়গায় থেকে না, একটা সরকার শর্ট সার্কিট হলে। বিষয়টা খুবই সাম্প্রতিক, সো এটার ইনভেস্টিগেশনটা হবে। ইনভেস্টিগেশনটা হলে আমরা বলতে পারবো আসলে এটার পিছনের অগ্নিকাণ্ডের পিছনে কারণটা কি ছিল, এটা কি অ্যাক্সিডেন্ট নাকি কেউ করেছে। আমাদের সচিবালয়ের নিকটে আমাদের সেনাবাহিনীর সদস্যরা যারা আছেন তারা সার্বক্ষণিক ডেপ্লয়েড থাকে। যখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তারা ইমিডিয়েটলি ডেপ্লয় করেছেন এবং ফায়ার সার্ভিসকে তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করেছেন। শুধু কি সচিবালয়ে আগুন লাগানোর ঘটনা, আগুন লাগার ঘটনা, কে করেছে, কারা করেছে, অবশ্যই সেটা তদন্ত সাপেক্ষ, কিন্তু আমরা দেখছি সংখ্যালঘুদের উপর অত্যাচার বাংলাদেশে তা তো ক্রমেই বাড়ছে। আর ক্রিসমাসের ঠিক আগের সন্ধ্যায়, যেটাকে আমরা ক্রিসমাস ইভ বলি, সেখানে পরপর বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো। কারা লাগালো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে বেশ কিছুদিন ধরেই কট্টরপন্থীরা তারা চাপ দিচ্ছিল বাড়ি ছাড়া করার জন্য, বাড়ি ছাড়তে চাপ দিচ্ছিল, কিন্তু না, সেদিন সেই বাড়িতে কেউ ছিলেন না বলে খুব বড়সড় কিছু ঘটেনি, কিন্তু আগুন লাগানো হয়েছে। সংখ্যালঘুদের ওপর নির্যাতনের এটা কি আরো একটা ছবি? আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, রুবিনা, একেবারে দেখো, বন্দরবন এলাকা, সেখানে সংখ্যালঘুদের 19টি পরিবার, তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা সেখানে বসবাস করতেন, যাদের 19টি বাড়ির মধ্যে 17টি বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। ক্রিসমাস ইভে রাত 12টার পরে আগুন কেউ বা কারা লাগিয়ে দেয় তাদের বাড়িতে। সেই সময় তারা পাশের গ্রামে প্রার্থনা করতে গিয়েছিলেন এবং সেই কারণে তাদের কোনো, অর্থাৎ মানুষের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, কিন্তু তাদের ভিটে মাটি
সবটাই জ্বলে পুড়ে খাক হয়ে গিয়েছে। ইতিমধ্যে এই ঘটনার নিন্দা যদিও করতে শোনা গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে, এবং এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জন গ্রেপ্তার হয়েছেন। যদিও এই সংখ্যালঘু পরিবারগুলির অভিযোগ যে তাদের বেশ কিছুদিন ধরে এই জায়গা ছাড়া করার জন্য চাপ দেওয়া হচ্ছিল, তাদের সেখান থেকে সরে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল, এবং সেই চাপ আসছিল কট্টরপন্থীদের তরফ থেকেই। রুমেলা, 20 বছরের আগে থেকে আমরা এখানে দখলে ছিলাম। 19টা ঘরের মধ্যে 16টা ঘর পুড়ে গেছে। এর আগে আমাদেরকে একটা হুমকি দিচ্ছিল এরা, কয়েকজন লোক, স্থানীয় লোক, মানে এরা বিভিন্নভাবে আমাদেরকে ঘর বাড়ি পুরা দিবে আর আমাদের বিভিন্ন জানে মেরে ফেলার একটা হুমকি করছিল। তো এর জন্য আমরা লামা থানায় একটা মানে অভিযোগনামা দায়ের করছিলাম। আমাদের ইন্টেলিজেন্স ছিল না বলবো না, এখানে মূলত বিষয়টা পুরনো জমি জমা সংক্রান্ত একটা বিরোধ অথবা একটা সমস্যা ছিল, এটার ফলশ্রুতি হিসেবে ঘটনাটা ঘটেছে। আপনারা নিশ্চয়ই এটা দেখেছেন রিপোর্ট। সো এটা তো গত 25 তারিখের কথা। সো এটা অবশ্যই এটার ঘটনা কারা ঘটিয়েছে সেটা খতিয়ে দেখা হবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে। আর ওই যে আপনাদেরকে বলছিলাম বিরতির আগে যে পেটের টানে, রুজি রোজগারের টানে এবঙ্গের বিভিন্ন জেলা থেকে শ্রমিকরা যান দুবাইতে, আরবের বিভিন্ন জায়গায় কাজ করতে, ওই পেটের টানে। কিন্তু তাদেরকে টোপ দেওয়া হয়, তাদেরকে টোপ দেওয়া হতো, মোটা বেতন দেওয়া হবে, কাজ করতে হবে এখানে এসে, এই বঙ্গে এসে। হ্যাঁ, এভাবেই এবিটি আনসারুল্লাহ বাংলা টিম তারা এই ধরনের পরিযায়ী শ্রমিকদের কাজে লাগাতো, মোটা বেতনের টোপ দিয়ে তাদেরকে কাজে লাগাতো, এবং এই বাংলায় জঙ্গি জাল যাতে ছড়ানো যায় সুকৌশলে সে কাজে ব্যবহার করা হতো, তাদের মগজ ধোলাই করা হতো, আর ওই মোটা টাকা বেতনের টোপ দেওয়া হতো। ইতিমধ্যেই আমরা যা জানতে পেরেছি, আব্বাস আলী এবং মিনারুল শেখকে জিজ্ঞাসাবাদ করে কেরল থেকে ধৃত জঙ্গি অর্থাৎ ইসাব শেখ, তার নির্দেশেই গোটাটা হতো। কিভাবে কাজ চলতো আমরা জানার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি প্রণব রয়েছেন সঙ্গে। প্রণব, মুর্শিদাবাদ এমন একটা জায়গা যেখান থেকে প্রচুর পরিযায়ী শ্রমিক তারা বাইরে কাজ করতে যান, তাদেরকে কিভাবে আনা হতো, কিভাবে টোপ দেওয়া হতো, আর যাদেরকে এই কাজে ব্যবহার করা হয়েছিল এমন কি কারোর খোঁজ পাওয়া গিয়েছে, তাদের অ্যাকাউন্ট ডিটেলস কি পাওয়া গিয়েছে? দেখো, সেই অ্যাকাউন্টের বিষয়টা বেশ কিছু হদিশ পেয়েছে, সেগুলো কিন্তু তদন্ত করে দেখছে। এসটিএফ এর যিনি তদন্তকারীরা রয়েছেন তারা কিন্তু দেখছেন। মূলত যে দুবাইয়ে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা কাজ করতো তাদেরকেই টার্গেট করতো এই জঙ্গিরা, এবং তাদেরকে মোটা বেতনের টাকার লোভ দেওয়া হতো, এবং শুধু তাই নয়, পাকিস্তান থেকে দুবাইয়ে টাকা ট্রান্সফার হয়ে তাদের অ্যাকাউন্টে জমা হতো, এবং সেই টাকার অঙ্কটা অনেকটাই। তাদেরকে মোটা বেতনের টাকার লোভ যেরকম প্রলোভন দেওয়া হতো, তারপর দেশের জন্য কাজ করার জন্য মগজ ধোলাই করে এই টিমে, এই জিহাদি টিমে তাদেরকে নিজেদেরকে নিয়োগ করা হতো বলে কিন্তু জানতে পেরেছে। এবং বেশ কয়েকজন এই ধরনের দুবাই থেকে যারা ফিরে এসেছে তাদের কিন্তু অ্যাকাউন্টের হদিশ পেয়েছে এই তোমার আসামের যে তোমার তদন্তকারী সংস্থা রয়েছে তারা কিন্তু সেটা জানাচ্ছেন। এবং সেই জন্য কিন্তু মুর্শিদাবাদ থেকে মূলত যে 3 জন জঙ্গি মুর্শিদাবাদের রয়েছে তাদের যে থানাগুলো হরিয়ারপাড়া, নওদা এবং একাধিক থানাতে সেই ব্যাপারে তথ্য কিন্তু নেয়ার জন্য ইতিমধ্যেই খোঁজ খবর শুরু করে দিয়েছে। এবং তদন্তকারীদের দাবি যে বিভিন্ন যে সমস্ত যে তারা যে হোয়াটসঅ্যাপ চ্যাটে কথাবার্তা বলতো এবং প্রচুর পরিমাণের লোকজনের সঙ্গে সেই চ্যাটে কথাবার্তা হতো, সেই চ্যাট দেখেই কিন্তু এই দুবাইয়ে কাজ করতো যে পরিযায়ী শ্রমিক তাদের কিন্তু হদিশ পেয়েছে, এবং তাদেরকে জানার চেষ্টা করছে তারা কোথায় রয়েছে এবং তারা কারা কারা যোগ হয়েছে সেটা কিন্তু তদন্তকারীরা পুরো তদন্ত করে দেখছেন। বেশ, আমাদেরও নজর থাকলো। আর ক্যানিং থেকে জঙ্গি গ্রেফতারের পর আমরা গতকাল আপনাদের ছবি দেখিয়েছিলাম যে সেখানে নাকা চেকিং বাড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা আপনাদের ছবি দেখিয়েছিলাম যে এই ক্যানিংয়ে আজ আমরা দেখলাম যেখানে আইসি বৈঠক করছেন। কেন বৈঠক করছেন? ক্যানিংয়ে বিভিন্ন হোটেল, সেই হোটেল মালিকদের সঙ্গে বৈঠক করছেন। কোনো রকম কাউকে যদি সন্দেহভাজন মনে হয় তাহলে যেন তড়িঘড়ি তারা পুলিশকে জানান। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানি। আমাদের প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, আইসি বৈঠক করলেন, গতকাল নাকা চেকিং হলো, ক্যানিংয়ে কি কোন কোন জায়গায় নজরদারি আরো বাড়ানো হয়েছে এখনো পর্যন্ত, বৈঠকের কি নির্যাস?
দেখো, ইতিমধ্যে ক্যানিং রেল স্টেশন থেকে শুরু করে ক্যানিং মাতলা সেতু এই এলাকায় বিশেষ করে নজরদারি রাখা হয়েছে। কারণ এই যে সুন্দরবনের গোসাবার, সুন্দরবন কোস্টাল থানা, ঝড়খালি, কুমিরবাড়ি এবং রায়মঙ্গল নদী হয়ে হচ্ছে যেসব মানুষজন হচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু এই দেশে চলে আসার সম্ভাবনা রয়েছে, সেই সব কিন্তু হচ্ছে নজরে রেখেছেন ক্যানিং মহকুমার পুলিশ আধিকারিক। গত কয়েকদিন আগে ক্যানিং থেকে কিন্তু জঙ্গিকে গ্রেপ্তার করে STRF এবং হচ্ছে জম্মু কাশ্মীর পুলিশ। সেই ঘটনায় কিন্তু সদা সতর্ক রয়েছে ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক। যেমন তিনি রয়েছেন অন্যদিকে বাসন্তী থানার পুলিশ, গোসাবা থানার পুলিশ, সুন্দরবন কোস্টাল থানার পুলিশের পক্ষ থেকে যেমন নদীতে নজরদারি করা হয়েছে, তেমনই নজরদারি রাখা হয়েছে বিভিন্ন জেটি ঘাটে, সড়ক পথে এবং রেল স্টেশনে। আজ সন্ধ্যায় কিন্তু ক্যানিং রেল স্টেশনে ক্যানিং থানার পুলিশের পক্ষ থেকে সেখানেও নজরদারি করা হয় এবং সেখানে বিভিন্ন মানুষকে তার ব্যাগ তল্লাশি করা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। কারণ এই রেল পথে একদিকে সড়ক পথে হচ্ছে ক্যানিং থেকে কলকাতায় যাওয়া যেমন সহজ রাস্তা, অন্যদিকে রেল পথে ক্যানিং রেল স্টেশন থেকে শিয়ালদা হয়ে বিভিন্ন এলাকায় চলে যাওয়া যায়। যেসব মানুষজন এই এলাকা দিয়ে যাতায়াত করছে সেই সব মানুষদের নজরে রাখার জন্যই ক্যানিং মহকুমার পুলিশ আধিকারিক, বাসন্তী থানার পুলিশ, গোসাবা থানার পুলিশ, সুন্দরবন কোস্টাল থানার পুলিশ, কারণ নদী পথ দিয়ে এই মানুষজনকে আসতে হয় এবং সড়ক পথ দিয়ে এই রেল স্টেশনে আসতে হয় এবং সড়ক পথ দিয়ে কলকাতার বিভিন্ন অংশে ছড়িয়ে যেতে পারে। সেই কারণেই নজরদারি রাখেছে। কারণ নজরদারির মেন উদ্দেশ্য, গত কয়েকদিন আগে কিন্তু ক্যানিং থেকে এক জঙ্গিকে গ্রেপ্তার করে এবং তাকে কিন্তু নিয়ে যায়। এই ঘটনায় কিন্তু যেমন একদিকে প্রশাসন নজরদারি রেখেছে, বিভিন্ন হোটেল থেকে শুরু করে বিভিন্ন এলাকায় মানুষজনকে সতর্ক করা হয়েছে। নতুন গেস্ট এলে পরে কি কি দেখা উচিত, যেগুলো মাস্ট দেখা দরকার, রেকর্ড কিপিং কিভাবে করা উচিত এবং থানাকে যে ইনফরমেশনটা দেয় সেটা যাতে ঠিকঠাক ফরম্যাটে আসে, এই ব্যাপার নিয়ে আমাদের সচেতন করা এবং গেস্ট তার আই কার্ড, সেই আই কার্ডের গ্রহণযোগ্যতা, এই সব কিছু নিয়ে অ্যাওয়্যার করাটাই ছিল মেন উদ্দেশ্য। থানা থেকে একটা আর্জি যে আপনারা সন্দেহজনক যদি কোনো ব্যক্তি হোটেলে আসে আমাদেরকে খবর দেবেন। ক্যানিংয়ের মতন এই এলাকায় একটা জঙ্গলি একদিন পরে ধরা পড়েছে। এই জঙ্গলির জন্যই তো আমাদেরকে আজকে এখানে আমরা সবাই মিলে একতাভাবে এসেছি, সমস্ত হোটেলের মালিকরা, যাতে আমরা স্যারদের সহযোগিতা করতে পারি। আর এদিকে পুলিশের জালে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। সব থেকে গুরুত্বপূর্ণ যে জেলা হয়ে উঠছে তা হলো নদিয়া। কি ঘটলো নদিয়ায়, দেখাবো একটা ছোট্ট ব্রেকের পর। সঙ্গে না, নদিয়ায় ফের পুলিশের জালে 10 অনুপ্রবেশকারী। আপনাদেরকে বিরতির আগেই বলছিলাম, এবং একমাত্র নদিয়া জেলাতেই পর আমরা দেখছি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড়। এবং এই যে 10 অনুপ্রবেশকারী, তার মধ্যে 5 জন পুরুষ, 4 জন মহিলা এবং একজন নাবালিকাও রয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। রঞ্জিত, দেখো, গত কয়েকদিন ধরে কিন্তু লাগাতার অভিযান চালাচ্ছে সীমান্তবর্তী থানা এলাকাগুলি। কারণ হাঁসখালি, গাংনাপুর এবং ধানতলা এই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, এই মূলত এই এলাকা থেকেই কিন্তু গত কয়েকদিন ধরে এবং নভেম্বর ডিসেম্বর মাস জুড়ে কিন্তু একাধিক অভিযান চালানোর পরে বেশ কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারীর পাশাপাশি যারা এই অনুপ্রবেশ করতে সাহায্য করে, যারা ভারতীয় তাদের দালাল, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছে। এবং এই যে 10 অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে তার সাথে সাথে কিন্তু আরও 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা মূলত এদেরকে ভারতে আসতে সাহায্য করেছেন। এবং এর আগে যখন গ্রেপ্তারগুলো দেখেছি, সেই ক্ষেত্রে পুলিশের তথ্য উঠে এসেছিল যে মূলত তারা কাজের সন্ধানে এই দেশে আসে এবং তাদেরকে এখানে আসার পরেই ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হয় কাজের জন্য, এবং তাদেরকে বলা হয় যে ভারতীয় নথিপত্র তারা তৈরি করে দেবে। এই দালাল চক্রকে কিন্তু পর কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। পাশাপাশি যারা অনুপ্রবেশকারী তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। এবং যেটা সবথেকে বড় বিষয় হচ্ছে যে এই সীমান্তবর্তী এলাকাতে কিন্তু এই ধরনের ঘটনা বেশি ঘটছে এবং রানাঘাট পুলিশ যারা নিয়মিত কিন্তু এর অভিযান চালাচ্ছে। এবং নভেম্বর ডিসেম্বর মাসে যে হিসাব করে দেখা যায় 40 জনেরও বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে। এবং যারা অনুপ্রবেশকারীদের সাহায্য করছে, বিশেষ করে দালাল, তাদের প্রায় 20 থেকে 22 জনকে গ্রেপ্তার করেছে। এবং পুলিশের যারা দাবি যে লাগাতার কিন্তু তারা এই অভিযান চালিয়ে যাবে। এবং এই যে 10 জনকে গ্রেপ্তার করেছে, কী কারণে তারা এই দেশে এসেছিল এবং তাদেরকে কেন সাহায্য করেছিল, সবটাই কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ। তবে এই অভিযান কিন্তু চলবে আগামী দিনেও, এমনটাই দাবি রানাঘাট জেলা পুলিশের। হাঁসখালি এবং ধানতলা থানা জয়েন্ট রেড করে, সেই রেডে টোটাল 15 জনকে অ্যারেস্ট করা হয়েছে, যার মধ্যে 10 জন হচ্ছেন বাংলাদেশ থেকে ইললিগালি ইমিগ্রেটেড হয়ে এখানে এসছে
এবং 5 জন হচ্ছে টাউটস যারা তাদের হেল্প করে। এদেরকে পিসিতে নেওয়া হবে, জিজ্ঞাসাবাদ করা হবে। যদি আপনি পাসপোর্ট করাতে যান তাহলে পুলিশ ভেরিফিকেশনের মধ্যে আপনাকে পড়তে হয়, আমাকেও পড়তে হয়েছে। আমি জানি আমাদের যে দর্শকরা এই মুহূর্তে দেখছেন দুয়ারের রিপোর্টার, তাদের প্রত্যেককেই পাসপোর্ট ভেরিফিকেশনের প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়েছে। পুলিশ ভেরিফিকেশন তো হবেই, সেটাই ন্যাচারাল। কিন্তু এই যে পাসপোর্ট জালিয়াতি যে চক্রের হদিশ আমরা পেয়েছি, যে কজন এই মুহূর্তে জালে, তাহলে কি তাদের পাসপোর্ট ভেরিফিকেশন হয়নি? সেখানে পুলিশ কি করছিল? এই প্রশ্নই আজ তুলেছেন আলিপুর আদালতের বিচারক। তীব্র ভর্ৎসনার মধ্যে পড়তে হয় সেখানে পুলিশকে। কি প্রশ্ন ছিল আদালতের, কি পর্যবেক্ষণ, আসুন আরো বিস্তারিত জানি। আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, দেখা একেবারেই পাসপোর্ট জালিয়াতির মামলা আজ শুনানি ছিল আলিপুর আদালতে, ঠিক সেখানেই সিজিএম একেবারে ভৎসনা করলো পুলিশের। কারণ যেটা তিনি বারবার বললো যে যখন পুলিশ ভেরিফিকেশন হয়, আমাদের জন্য পুলিশ ভেরিফিকেশন বারবার করে হয়, সেক্ষেত্রে এই যে 73 জন সন্দেহজনক যে পাসপোর্ট, যার যেটা জানা যাচ্ছে যে জাল আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ড পুরোটাই জাল, তা দিয়েই 73 জনের পাসপোর্ট তৈরি করেছিল। তাদের ক্ষেত্রে ভেরিফিকেশনের প্রসেসটা কোথায় ফাঁক থেকে গেল? যারা এই ভেরিফিকেশন করেছিল তাদের কি আদেও কোনো জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা তদন্তের আওতায় আনা হয়েছে? এই প্রশ্ন কিন্তু তিনি করেন তদন্তকারীদের উদ্দেশ্যে। তখন যখন তদন্তকারীরা বলে যে এই বিষয়টি তাদের মাথায় রয়েছে, তখন কিন্তু যারা এই পাসপোর্ট ভেরিফিকেশন করেছিল তাদেরকে নিয়ে প্রশ্ন করে তিনি বলেন যে আদৌ কি তারা পাসপোর্ট ভেরিফিকেশনের যোগ্য নাকি পিয়ন মর্যাদার কেউ এই ভেরিফিকেশন করেছিল। সেক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে, এই ভেরিফিকেশন করার ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য যখন বারংবার সব ডকুমেন্টস, পরিচয়পত্র দেখা হয়, সেক্ষেত্রে 73 জনের ক্ষেত্রে এই ফাঁকটা কেন থেকে গেল? একেবারে সাধারণ মানুষের ক্ষেত্রে এক নিয়ম, আর কিছু কিছু জালিয়াতদের ক্ষেত্রে নিয়মটা ভিন্ন হয়ে যাবে, তা তো হতে পারে না। দেখা যাক এর পরবর্তীতে এই পাসপোর্ট জালিয়াতি মামলায় আর কি কি পর্যবেক্ষণ থাকে আদালত। পর্যবেক্ষণ আরো রয়েছে, কারণ 7 দিন ধরেও তাকে ছোঁয়া যাচ্ছে না। কার কথা বলছি? জিনাতের কথা। ছোট ছোট টিলার আড়ালে লুকিয়ে বেড়াচ্ছে এই বাঘিনী, লুকিয়ে আছে বাঘিনী, আর যত সে লুকিয়ে থাকছে তত আতঙ্ক বাড়ছে পুরুলিয়ার বান্দোয়ানে রায়কা পাহাড় সংলগ্ন গ্রামে। সাধারণ মানুষ ভয়ে কাঁটা। কথা বলবো, আমাদের প্রতিনিধির সঙ্গে থাকবেন, আরো ডিটেইলে জানার চেষ্টা করব জিনাতের এই লুকোচুরি এখন লেটেস্ট কি আপডেট। রাজু সিং প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রাজু, দেখো, প্রথমত বলে রাখি যে জিনাতের যে অবস্থান, সেই অবস্থান সম্পর্কে বন দপ্তরের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই জারকা পাহাড়ের মধ্যেই জিনাত লুকিয়ে রয়েছে। সেক্ষেত্রে বন দপ্তরের সাথে সেই লুকোচুরি খেলা খেলছে। আর আজ সকাল থেকে যখন অভিযান হয়েছিল এই পাহাড়ে, সেই সময় জিনাতের লাস্ট লোকেশনের পরেই সেখান থেকে শেষ সরে যায়। সেক্ষেত্রে বন দপ্তর মনে করছে যে জিনাতের অবস্থান এখানেই রয়েছে এবং জিনাতের গলায় যে রেডিও কলার রয়েছে, সেই রেডিও কলারের মাধ্যমেই জিনাতের অবস্থানে পৌঁছতে চাইছেন বন দপ্তর। আজ সারাদিন অভিযানের পরেও বন দপ্তরের শীর্ষ কর্তারা যেটা জানাচ্ছেন, আগামীকাল হয়তো আবার সেই স্থানেই তারা আবার অভিযান করবে। ইতিমধ্যে স্থানীয় যে গ্রামগুলি রয়েছে, সেই গ্রামের মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে, যেখানে এই বাঘিনী জিনাতের নিয়ে বারংবার একাধিক প্রশ্ন উঠছে, মানুষের মধ্যে ভয় হচ্ছে। সেই জায়গা থেকে বন দপ্তর এখনো পর্যন্ত যেটা জানাচ্ছেন যে আগামীকাল হয়তো এই অভিযানে হয় ইস্পার নয় উস্পার হবে। কারণ আগামীকাল হয় তারা জিনাতকে খাঁচাবন্দি করবেন বা টাঙ্কুলার করে তাদের আয়ত্তে নিয়ে আসবেন, নচেত তাকে হয়তো আবার যে পথে এসেছে সেই পথে ঘুরিয়ে দেবেন, এমনটাই জানাচ্ছেন তারা। আজ সকাল থেকে যে অভিযান হয়েছে, সেই অভিযানে যে সমস্ত বনকর্মীরা বা উড়িষ্যার যে বনকর্মীরা একসাথে ভাবে যে যৌথ অভিযান করেছিল, আগামীকাল আবার সেই অভিযান হবে, এমনটাই জানানো হয়েছে বন দপ্তর সূত্রে। ওই লোকেশনেই কি রয়েছে মনে হচ্ছে? হ্যাঁ, ওইখানেই আছে, ওর আশেপাশে আছে। মেইন সমস্যা হচ্ছে ছোট ছোট হিল, তো আমরা এই পাশে আছি, ও টুক করে ওই পাশে চলে গেল। আমাদের ঘুরে যেতে একটু টাইম লাগছে, বা আবার ওইখানে গিয়ে সব অ্যারেঞ্জ করতে একটু টাইম লাগছে। আর এত ডেন্স বুশ আছে যে সেখান দিয়ে যাতায়াত করাও খুব পরিষ্কার করে 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 স্টাফদের বেরোতে হচ্ছে। এখানে ওর খাবারের অভাব নেই, শেল্টারের অভাব নেই। পাহাড়ের ওপরে বেশ কিছু গুহা আছে, বড় বড় পাথর আছে, তার ভেতরে জায়গা আছে। কাজেই ও খুব সুন্দরভাবে হ্যাবিটেট হিসেবে খুব ভালো। আর ঘন বুশ, তার নিচ দিয়ে ও একদম আরামসে যাতায়াত করতে পারছে।
একদিকে যখন বাঘিনী জিনাতকে বাগে আনা যাচ্ছে না, অন্যদিকে আমরা দেখছি আলিপুরদুয়ারে মথুরা চা বাগানে সেখানে টোপ দিয়ে ধরা গেল চিতাবাঘকে। চিতাবাঘের আতঙ্ক কাজ করছিল মথুরা চা বাগান সংলগ্ন এলাকায়, এবং আলিপুরদুয়ারে কিভাবে এই চিতাবাঘকে ফাঁদে আনা গেল জানার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি রাজকুমার রয়েছেন সঙ্গে। রাজকুমার, দেখো রুমেলা, অ্যাকচুয়ালি ছাগলের টোপ দিয়ে কিন্তু এখানে এই চিতাবাঘটিকে খাঁচাবন্দি করা হয়েছে। যেটা জানা যাচ্ছে বেশ কয়েকদিন থেকে এই যে মথুরা চা বাগান, সেই চা বাগানে এই যে বাঘিনী সে কিন্তু হামলা চালাচ্ছিল এবং এলাকার বেশ কয়েকটি ছাগল, শূকর, বিড়াল সাবার করেছিল এই চিতাবাঘ। অবশেষে কিন্তু জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষের থেকে এই খাঁচা পাতা হয় এবং সেখানে একটি পাঠা হচ্ছে টোপ হিসেবে ব্যবহার করা হয়। এই পাঠা খেতে এসেই কিন্তু কার্যত এই খাঁচাবন্দি হয়েছে চিতাবাঘটি। ইতিমধ্যেই চিতাবাঘটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর আবার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে, যাতে এই চিতাবাঘটি আর লোকালয়ে ফিরতে না পারে। মথুরা চা বাগানে অনেকদিন ধরে লেপার্ডের আতঙ্কে এখানকার জনগণ আতঙ্কিত ছিল। হ্যাঁ, বাগানে কাজ করার জন্য খুবই আতঙ্কে কাজ করছিল। কিন্তু পরপর আজকে নিয়ে 3টা লেপার্ড এখানে ধরা পড়লো। মেন ডিভিশনে 2টা এবং আমাদের বলরাম ডিভিশনে একটা। প্রথমবার এটা ধরা পড়লো। হ্যাঁ, 2 দিন আগে আমরা খাঁচা বসাইছি, কিন্তু খাঁচা বসানোর একটা আমরা সাফল্য পেলাম। হ্যাঁ, হয়তো আরও আছে, এটা নিয়ে আমরা চেষ্টা করব। চিলাপাতা বন দপ্তরে ছেড়ে দিবে, ডিপার্টমেন্টের লোক আসছে গাড়ি নিয়ে, এরা নিয়ে যাচ্ছে। এরা আবার খাঁচা আবার দিয়ে আসবে, আমাদের 2-3 দিন পর আবার খাঁচা এখানে আমরা বসাবো। একদিকে বাঘিনীকে বাগে আনা যাচ্ছে না, একদিকে চিতাবাঘ ধরা পড়লো পাতা ফাঁদে, আর অন্যদিকে দেখুন হাতির দৌড়। কোথায় না পাহাড়ে, পাহাড় থেকে নেমেই দৌড়। আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এমন একটা জায়গা, মিরিকের যে ছবিগুলো আপনাদের গতকাল আমরা দেখাচ্ছিলাম, যে এই দুধিয়া, সেখানে পিকনিক স্পট, সেখানে পর্যটকদের ভিড়, এখন পর্যটনের একেবারে পিক মরশুম, সেখানে নেমে এলো হাতি আর দৌড়। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কথা বলবো, আমাদের প্রতিনিধি থাকবেন আমাদের সঙ্গে, ছবি দেখাচ্ছি আপনাদের। বিশ্বজিৎ মিত্র প্রতিনিধি রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, দেখো একেবারে ভরা মরশুম, আর সেই মরশুমে যদি হাতির দেখা মেলে তাহলে কিন্তু আলাদাই আনন্দ। কিন্তু এই হাতির দৌড় দেখে কার্যত আতঙ্ক সৃষ্টি হয়েছে পর্যটনের এই ভরা মরশুমে। তুমি দেখতেই পাচ্ছ যে হাতি একেবারে পাহাড় থেকে নেমে একবারে ব্রিজে দৌড় দিচ্ছে, আর সেই দৌড়েই কার্যত আতঙ্কিত হয়ে পড়ছে এলাকাবাসী থেকে পর্যটকরা। তুমি জানো যে এই ডিসেম্বরের শেষ মাস, যেখানে মিরিক সহ দুধিয়া এবং বিভিন্ন জায়গায় পর্যটন ঠিক করে, সেই জায়গায় কিন্তু আজ একটি হাতি, দাঁতাল হাতি, সে কিন্তু পাহাড় থেকে নেমে একেবারে সোজা পথে হেঁটে যায় এবং একবারে দৌড় দিয়ে যাতে কি আতঙ্ক হয়ে পড়েন এলাকাবাসীরা। তবে বন দপ্তরের কর্মীরা তারা কিন্তু ঘটনাস্থলেই ছিলেন। পরে কিন্তু এই হাতিটিকে লং ভিউ চা বাগানের মাধ্যমে কিন্তু জঙ্গলে পাঠানো হয়। সকাল থেকে এই হাতির পেছনে কিন্তু বন দপ্তরের টিম কাজ করছিল, কারণ জঙ্গল থেকে বেরিয়ে এই হাতিটি কিন্তু লোকালয়ের দিকে কিন্তু প্রবেশ করানোর চেষ্টা ছিল। তুমি জানো যে এই শীতের মরশুম, যেখানে রসদের সন্ধানে কিন্তু হাতি বিভিন্ন লোকালয়ে ঢুকে পড়ে, সেই মতো এই হাতিটিকে কিন্তু লোকালয় থেকে যাতে কোনোভাবে রক্ষা করা যায়, জঙ্গলে ফেরানো যায়, সেই মতো কিন্তু পানিঘাটা বন দপ্তরের টিম ছিল এবং পানিঘাটা বন দপ্তরের টিম পরবর্তীকালে এই হাতিটিকে কিন্তু লং ভিউ চা বাগানের মাধ্যমে কিন্তু ফের জঙ্গলে পাঠায়। বেশ, অর্থাৎ খাবারের সন্ধানেই যে পাহাড় থেকে এভাবে নেমে আসা এবং তারপরে দৌড়, তা অন্তত বলা যায়। এলিফ্যান্ট দৌড় কে আ রা হ্যায়। এবার বাঁকুড়ার কথা বলি আপনাদের। আচ্ছা, আপনারা কেউ মোদি জ্যাকেট উপহার হিসেবে পেতে চান? না, এই কথা আমি বলছি না, এই কথা বলছেন বিজেপি বিধায়ক। কেন বলছেন মোদির জ্যাকেট উপহার দেওয়া হবে? একটা টার্গেট ফুলফিল করতে হবে। আপনারা জানেন বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে ইতিমধ্যে, এবং বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের টার্গেট পূরণ করতে পারলেই উপহার, পুরস্কার। হ্যাঁ, এমন ঘোষণা বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার। আর তারপরে স্বাভাবিকভাবে যা হওয়ার তাই, বিতর্ক দানা বেঁধেছে। আসলে এই নিয়ে আমরা আরো বিস্তারিত জানি, আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত রয়েছেন সঙ্গে। প্রিয়ব্রত, নীলাদ্রি শেখর দানার বক্তব্য তো আমাদের দর্শকদেরকে শোনাবো, কিন্তু চাপের মুখে পড়ে তিনি তো গোটাটাই অস্বীকার করছেন। চলছে কি এই মুহূর্তে বাঁকুড়া বিজেপিতে? একেবারে রুমেলা, তুমি যেমনটা বলছিলে, চাপের মুখে পড়ে তিনি কিন্তু এই যে পুরস্কার ঘোষণা বা স্কিম ঘোষণা, সেটাকে কিন্তু কোনোভাবে মানতে চাইছেন না। তিনি চাইছেন যে উৎসাহবর্ধক উপহার
এটা বলতে চাইছেন, কিন্তু এটা তো কিছুটা হলেও পরিষ্কার যে বিজেপির সদস্য সংখ্যা, যেটা সদস্য সংগ্রহ, সেই সংখ্যা লক্ষ্যমাত্রা হতে পারেনি। সেই কারণেই এই ধরনের বার্তা এর কয়েকদিন আগেও এই নীলাদ্রি শেখর দানা বিজেপি বিধায়ক বাঁকুড়া তিনি বলেছিলেন, অনুরোধ করেছিলেন কর্মীদের যে সদস্য সংখ্যা বৃদ্ধি করো, নচেত তোমাদের যে পদাধিকার সেই পদাধিকার থাকবে না। এরপরেও কাজ হয়নি, সদস্য সংখ্যা বাড়েনি। যে লক্ষ্যমাত্রা বাঁকুড়া সাংগঠনিক জেলার জন্য দেওয়া হয়েছে সেটা 1.5 লক্ষ। গতকাল বিকেল পর্যন্ত সেই লক্ষ্যমাত্রা ধারে কাছেও নেই বিজেপি, কেননা 75,000 লক্ষ্যমাত্রা করা হয়েছে, কিন্তু এখনো বাকি অর্ধেকেরও বেশি। সেক্ষেত্রে এই লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। সেই কারণেই বিজেপি বিধায়কের এই ধরনের পুরস্কারই বলা চলে, পুরস্কার ঘোষণা যে মোদির যেখানে দেওয়া হবে 150 লক্ষ্যমাত্রা করতে পারলে, 75 লক্ষ্যমাত্রা করলেই 100 টাকা নগদ। এই নগদ ঘোষণা, আর্থিক ঘোষণা, এটা নিয়েই কিন্তু বিচলিত জেলা বিজেপি। জেলা বিজেপি অবশ্য অস্বস্তিতে পড়ে যেয়ে বলছেন যে ঘোষণা করেছেন বিধায়ক তাদের পাশে নেই তারা, কেননা এই ধরনের আর্থিক প্যাকেজ কোনোভাবেই ঘোষণা করতে পারে না দলের কোনো পদাধিকারী। সেক্ষেত্রে তার কাছে জিজ্ঞেস করা হবে। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ তিনি বলছেন এটা শুধুমাত্র মানুষকে আশা জাগানোর জন্য, মানুষের কাছে যাতে কর্মীরা পৌঁছে যেতে পারেন, যাতে সদস্য সংখ্যা করতে পারেন, সেই কারণেই। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এটাকে কটাক্ষ করছে, যারা সদস্য সংখ্যা করতে টাকা বিলোতে হয় তারা কিভাবে সদস্য সংখ্যা করবেন, এমনটাই দাবি করছেন জেলা তৃণমূল নেতৃত্ব। বেশ, শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা ইতিমধ্যেই। নীলাদ্রি শেখর দানা কি বলছেন শুনি কয়েকটা বক্তব্য পর্ব। এটা একটা কর্মীদেরকে একটা উৎসাহ জাগানো, মাঝে মধ্যে একবার করে উৎসাহ দিতে হয় না, তো সেই উৎসাহ দেওয়া হচ্ছে। মোদিজির নামকরণে মোদিজির ডেকে দেওয়া হবে 150 করলে একদম, আর 75 করলে 75 করলে তাদেরকে ওই 100 টাকা মূল্যে একটা পুরস্কার দেওয়া হচ্ছে আর কি। কিন্তু এটা তো একটা লোভ কোনো লোভ নয়, আপনারা মনে করছেন লোভ। যে সদস্য সংগ্রহ অভিযান চলছে সেখানে আমরা চেষ্টা করছি সর্বোচ্চভাবে সর্বোচ্চ পর্যায়ে যাতে সদস্য হয়। আর সেই ক্ষেত্রে আমরা রাজ্য বিজেপি যেমন বিভিন্ন জেলার যারা সর্বোচ্চ পর্যায়ে আছে তাদেরকে সম্বর্ধিত করছে। সম্বর্ধনাটা মাননীয় বিধায়ক কিভাবে করতে চাইছেন সেই বিষয়টা সম্পূর্ণরূপে আমার কাছে জানা নেই, তবে আমরা এই ধরনের যে ব্যবস্থা, আর্থিক ব্যবস্থার কোনোভাবেই ভারতীয় জনতা পার্টি ব্যবস্থার মধ্যে নেই। বিজেপির কোনো জনভিত্তি নেই, জনগণের মধ্যে ওদের কোনো সমর্থনই নেই। জোর করে মেম্বারশিপ করবো বললে কি হয়? যে দলটা কোনো মানুষের জন্য কাজ করে না, যে দলটার কোনো সোশ্যাল অ্যাক্টিভিটি নেই, হঠাৎ করে আমার মেম্বার হও কেউ মেম্বার হয়? আমি দেখলাম একটা লেখা পড়লাম তো, যেখানে বিজেপির এমএলএ বলেছে যে 75টা মেম্বার করতে হলে তাকে 100 টাকা করে দেওয়া হবে। চিন্তা করুন, টাকা পয়সার প্রলোভন দেখিয়ে দলটার মেম্বারশিপ করতে হচ্ছে, মানে দলটার কি দুরবস্থা, কোন জায়গায় পৌঁছেছে। একটা মজার বিষয় ভাবুন, আপনি একটি দপ্তরে কাজ করেন, সেখানে আপনি নিত্যদিন কাজে যান না, আর আপনার বস তিনি মাইকিং করছেন আপনার এলাকায়, কাজে যেতে বলছে। ভাবছেন কি করছি? আসলে বিষয়টা তা নয়, কিন্তু মিল পাবেন গোঘাটে যে ঘটনা হচ্ছে। সেখানে পঞ্চায়েত সদস্যরা 14 জন পঞ্চায়েত সদস্য, তাদের মধ্যে 11 জনই অনিয়মিত, ইরেগুলার, তারা যান না পঞ্চায়েত অফিসে। এবার তারা যদি তাদের দপ্তর না সামলান, খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষ তারা পরিষেবা পাবেন না। ফলত সমস্ত ক্ষোভ রাগগুলো গিয়ে কার ওপর পড়বে? প্রধানের ওপর। তাই প্রধান নিজে থেকে মাইকিং করছেন, গ্রামে ঘুরে ঘুরে বলছেন সদস্যদের অফিসে আসতে, পঞ্চায়েত দপ্তরে আসতে, এবং এটাও মেনশন করে দেওয়া হচ্ছে যে সাধারণ মানুষ যেই পরিষেবাগুলো পাচ্ছেন না তার জন্য কিন্তু প্রধান কোনোভাবে দায়ী হবেন না। আসুন কথা বলে জানার চেষ্টা করি পরিস্থিতিটা ঠিক কোন জায়গায়, কেন এই মাইকিং করতে হচ্ছে, কতদিন ধরেই বা তারা ইরেগুলার, আর এই অনিয়মিত হওয়ার কারণটাই বা কি? তারা তো জিতে এসেছেন। শুভদীপ জানাবেন বিস্তারিত। শুভদীপ, দেখো, 11 জন যে পঞ্চায়েত সদস্য অনিয়মিত অফিস যাচ্ছেন সেটা প্রায় দীর্ঘ 1 বছর ধরে হচ্ছে। পঞ্চায়েতের যে সমস্ত জেনারেল মিটিং হয় সেই সমস্ত মিটিংয়েই কিন্তু উন্নয়নমূলক যেসব প্রকল্প নেওয়া হয় পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়, সেই উন্নয়নমূলক প্রকল্পের জন্য জেনারেল মিটিং করা হয় এবং সেখানে পঞ্চায়েত সদস্যদের উপস্থিত থাকা কার্যত বাধ্যতামূলক, তারা প্রত্যেককে সই করতে হয়। কিন্তু গত 1 বছর ধরে কুমারগড় গ্রাম পঞ্চায়েত গোঘাটের সেখানে কিন্তু এই কাজ হচ্ছে না, কারণ পঞ্চায়েত সদস্যরা সিংহভাগটাই কিন্তু অনুপস্থিত।
তার মধ্যে তৃণমূলের উপপ্রধানও রয়েছেন যেমন, তেমনি আচ্ছা। বিজেপির পঞ্চায়েত সদস্য রয়েছেন, সিপিএম এর পঞ্চায়েত সদস্য রয়েছেন। তাদের যেটা অভিযোগ যে ওই পঞ্চায়েত প্রধান স্থানীয় যে একেবারেই, অঞ্চল শুভদীপ, আর তৃণমূল তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে পঞ্চায়েত ইলেকশনে জেতার পর ব্যাস 1-1.5 বছর তারা যাচ্ছেন না। সাধারণ মানুষের পরিষেবাটা তাহলে দেবে কে? কুমারগঞ্জের গ্রাম পঞ্চায়েতের যে মেম্বার রয়েছেন তারা আমার জেনারেল মিটিং এ কোনো আসছে না। উন্নয়নমূলক কাজ আমি করতে পারছি না, তো সেই কারণে আমি মাইকিংটা করেছি। মেম্বার আমার উন্নয়নমূলক কাজ আমার বাধা দিচ্ছে, আমি সেই কারণে পঞ্চায়েতে কোনো নতুন স্কিম তৈরি করতে পারছি না। উন্নয়ন তো থেমে নাই, আমরা তো যাচ্ছি, আমরা তো হাজির হচ্ছিলাম ওখানে। তাহলে সভাপতির সাথে আমাদের একটু মনোমালিন্য হয়েছিল, তো সেই জায়গায় আমাকে বলে যে তোমার কোথাও যাওয়া যাবে না। এখন সভাপতি বক্তব্য যে মেম্বারদেরকে কোনো কিছু জানানোর দরকার নেই, তৃণমূলের সভাপতি সদরদা বলছে। তাহলে সেই জায়গায় কি আমরা শুধু সই করতে যাবো এখন? না, আমাদেরকে কাজ করতে দিচ্ছে না। ওরা তো পুরো মিথ্যা কথা বলছে ওগুলো। আমরা কি যাইনি পঞ্চায়েতে? রেজুলেশন খাতায় সই আছে কিনা? যে অনুদানগুলো আসছে আমাদেরকে জানানো হচ্ছে না বলেই আমরা আর পঞ্চায়েতে যাচ্ছি না। প্রধান আমাদের উপপ্রধানদের কথা বা মেম্বারদের যারা আমাদের সাথে আছে তাদের কথা একটাও শুনে নেয়, বা উন্নয়নের কথা বলতে গেলে প্রধান বলবে আমি অঞ্চল সভাপতি ছাড়া আমি কিছু চিনিনি, এবং অঞ্চল সভাপতি না বললে আমরা সই করবো না। সেই কারণে আমরা যাইনি, আমাদেরকে কাজ করতে দিচ্ছে না। আমাদেরকে মিটিংয়ে ডাকা, আমরা 2-4 বার গেছিলু, যার পর মিটিংয়ে পাস করিলে ওরা অন্য জায়গায় রাস্তা করে। প্রতিবাদ আমরা করেছিল অনেকবার, প্রতিবাদে কাজ হয় না বলি আমরা আর যাইনি। হুমকি তো দেয়। কিছু মেম্বার কোনোদিনও পঞ্চায়েতে আসেনি বা পঞ্চায়েতে মিটিংয়ে আসছে না, সেই উন্নয়নমূলক কাজগুলো করা যাচ্ছে না। সেই জন্য পঞ্চায়েতের তরফ থেকে সেই গ্রামের যারা ভোটার তাদের কাছে জানানো হয়েছে যে আপনার নির্বাচিত প্রতিনিধি পঞ্চায়েতে না আসার জন্য পঞ্চায়েতের কাজকর্ম হচ্ছে না। ওদেরকে যথারীতি পঞ্চায়েতের নিয়ম অনুসারে 7 দিন আগে যে চিঠি দেয়া হয় সেই চিঠিতে তারা রিসিভ করে নিত, সেই রিসিভ কপি সমস্ত পঞ্চায়েতের কাছে আছে। সাধারণ মানুষকে ভুল বোঝাতো যে আমাদেরকে মিটিংয়ে ডাকা হচ্ছে না বলে আমরা যাই না। পঞ্চায়েতের রুল অনুসারে সমস্ত কাজ কমিটির মিটিংয়েই সিদ্ধান্ত করে বা জেনারেল মিটিংয়ে সিদ্ধান্ত করে। নন্দীগ্রাম এমন একটা জায়গা যেখানে রাজ্যের পালা বদলের বীজটা বপন হয়েছিল। তৃণমূল সরকার ক্ষমতায় আসে যে কারণে, তার মধ্যে অন্যতম নন্দীগ্রাম। এই পালা বদলের সাক্ষী নন্দীগ্রামে 3 তৃণমূল কর্মী খুন। তৃণমূল অভিযোগ করছে বিজেপি এই ঘটনার নেপথ্যে, এবং দোকানে দেহ ঝুলিয়ে রাখা হয়েছিল, উদ্ধার করা হয় রক্তাক্ত দেহ, এমনটা জানা যাচ্ছে। তৃণমূলের অভিযোগ বিজেপির দিকে, এবং তৃণমূল নেতৃত্ব পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখায়। আসলে এই নিয়ে কথা বলি, আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, খুন যেই করুক না কেন, একটা খুন নন্দীগ্রামে হয়েছে, তার দায় কে নেবে সেটা অবশ্যই, কে দোষী সেটা তদন্তে ঠিক হবে। কিন্তু এখনো পর্যন্ত এই আনরেস্ট নন্দীগ্রামে কেন? বেশ কিছু জায়গা থেকে আমরা এরকম খবর পেতেই থাকি। রাজনীতির যে চাপানুতর চলছে তারই মাঝে কিন্তু পুলিশের তদন্তও চলছে, এবং গোটা ঘটনাটা নিয়ে দিনভর নন্দীগ্রাম উত্তপ্ত থাকলো। সেই নন্দীগ্রাম এবং নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনা, যেখানে দেখা গেল রক্তাক্ত অবস্থায় এই তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার হয়, এবং উদ্ধারের পর থেকে যেটা সরাসরি তৃণমূল অভিযোগ করছে যে এই ঘটনা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ঘটিয়েছে। অস্বীকার করেছে অভিযোগ বিজেপি। পুলিশের তদন্ত হচ্ছে, কিন্তু পুলিশকে ঘিরেই ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন কারা? না, এলাকার বাসিন্দা এবং তৃণমূল কর্মীরা। তারা বলছেন যে এই যে ঘটনা ঘটেছে, পুলিশি নিষ্ক্রিয়তা রয়েছে, অপরাধী বা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা, এবং তারা কিন্তু রীতিমতো আজকে ক্ষিপ্ত হয়ে নজর থাক সুজিত। গত 1 মাস ধরে তাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে যে তৃণমূল কংগ্রেসটা সক্রিয়ভাবে করা যাবে না। শেষ পর্যন্ত এখানকার পঞ্চায়েত মেম্বার ভোলানাথ কামিলা, এখানকার পঞ্চায়েত সমিতির সদস্য সাহেব দাস সহ এখানকার বেশ কিছু বিজেপির নেতৃত্ব এবং কর্মীরা সংগঠিতভাবে গতকাল রাত্রে মহাদেব বিষাইকে এখান থেকে নিয়ে গিয়ে মার্ডার করে তার দোকানে ফেলে দিয়ে যায়। কমপ্লিটলি এটা একটা মদের 25 ডিসেম্বর গেছে, মদের দোকান ছিল, ঘটনাটা ঘটেছে। তা সেই জায়গাটা থেকে তদন্ত করবে পুলিশ। তৃণমূল কংগ্রেস এই সমস্ত কোথাও একটা হয়তো কোনো ঘটনা ঘটেছে, সেই জায়গা নিয়ে বিজেপি
উপর দোষ চাপানো বা বিজেপির সঙ্গে যুক্ত এই সমস্ত একটা সূত্র খুঁজে বেড়াই নন্দীগ্রামে। এই সমস্ত মিথ্যা আশ্রয় নিয়ে লাভটা কি? মানুষের স্বার্থে মানুষের পাশে থেকে খবর করার যখন রেজাল্ট পাওয়া যায়, এর থেকে বড় আনন্দের, এর থেকে বড় প্রাপ্তির আর কিছু হয় না। যেমন হিঙ্গলগঞ্জের মাঝের পাড়া, সেখানে তীব্র জলকষ্ট ছিল, সেখানে কল নেই, জলকষ্ট তীব্র ছিল, টিউবওয়েল নেই। 22শে ডিসেম্বর যে খবর আমরা দেখাই, আর তারপর আমাদের খবরের জেরে সেখানে পাইপলাইন বসানোর কাজ শুরু হয়ে গেল। অনুপম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, দেখো রুবেল, এই যে হিঙ্গলগঞ্জের বিশপুর পঞ্চায়েতের যে মাঝেরপাড়া এলাকা, এই মাঝেরপাড়া এলাকায় দীর্ঘ বেশ কয়েক বছর ধরে সেখানে জলের সমস্যা। তার কারণ সেখানে পাইপ লাইনের কোনো ব্যবস্থাই ছিল না, আর কয়েকটা টিউবওয়েল ছিল, সেই টিউবওয়েলগুলো দীর্ঘ 1 বছর ধরে খারাপ, যে কারণে প্রচণ্ড জলকষ্টে ভুগছিল গ্রামবাসীরা। পাশের গ্রামে প্রায় 1 কিলোমিটার দূরে গিয়ে তাদের জল আনতে হচ্ছিল। বহুবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে পিএইচডি দপ্তর, এমনকি বিডিওকে জানিয়েও কোনো কাজ হয়নি। এরপর 22 তারিখ, গত 22 তারিখ রবিবার তারা আন্দোলন করে, বিক্ষোভ দেখায়, এবং সেই বিক্ষোভের ছবি আমরা করি এবং সম্প্রচার করি, এবং তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন এবং পিএইচডি দপ্তরের থেকে ইতিমধ্যেই আজ থেকে সেখানে কাজ চালু হয়ে গেছে। সেখানে সেই মাঝেরপাড়া এলাকায় পাইপলাইনের কাজ চালু হয়ে গেছে, এবং এতেই কিন্তু গ্রামের যেসব কয়েকশো পরিবার তারা কিন্তু রীতিমতো আনন্দিত, এবং আমাদের নিউজ 18 বাংলাকে কিন্তু যথেষ্ট ধন্যবাদ এবং আন্তরিকভাবে কিন্তু তারা ধন্যবাদ জানালো। তার কারণ তাদের আমাদের খবরের সম্প্রচারের জেরেই এত দ্রুত তারা হাতে নাতে যে ফল পেয়েছে, তাদের গ্রামে যে জলের পাইপলাইন বসানো শুরু করে তার কয়েকদিনের মধ্যে জল পাবে, সেই জন্য এবার এক প্রেমের গল্প বলি, না প্রেমিকের গল্প বলি। প্রেমিক স্বামী, তিনি হয়তো মনে মনে ভেবেছিলেন ওই কথাটা চিরন্তন সত্য, যা এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আর তাই এই আমার ভালোবাসার শহর, আমার ভালোবাসার শিউরি, হ্যাঁ শিউরির ঘটনা, তাই শিউরি বলেই বলছি, আমার ভালোবাসার শিউরি, তাতে যে হার্ট সাইন, তাতে যে লাভ সিম্বল, তা নিজের মনে করে চুরি করে নিয়ে যান প্রেমিক স্বামী। কেন? স্ত্রীকে উপহার দেবেন বলে, স্ত্রীর মুখে চওড়া হাসি দেখতে পাবেন বলে। কিন্তু না, ভাগ্যে সেসব জুটল না। আসলে তো তিনি চুরি করেছেন, অত ভারী জিনিস প্রেমের ভার বহন করতে তিনি পেরেছেন, কিন্তু ওই বস্তুটির ভার, ওই হার্ট সিম্বলের ভার তিনি বহন করতে পারেননি। যেতে যেতেই তা ভেঙে যায়। কিন্তু তারপর পুলিশ চোরের মন বোঝে, কিন্তু স্ত্রী কি বুঝেছেন? কি হলো তারপর? পুলিশই বা কি ব্যবস্থা নিল? আসুন জানার চেষ্টা করি। সুপ্রতিম রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, হ্যাঁ একদমই। দেখো, মনে মনে স্ত্রীকে একটা উপহার দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময় তখন গভীর রাত হয়ে গেছিল, দোকানপাট সব বন্ধ হয়ে গেছিল। তাই কি করে ভালোবাসার শহর শিউরির মাঝখানে যে লাভ ভালোবাসার চিহ্ন, সেটাকেই খুলে নিয়ে যায় স্ত্রীর কাছে দিতে, কিন্তু প্লাস্টিকের হয়, সেটা ভেঙে যায়, স্ত্রীকে কিন্তু উপহার দিতে পারেনি। আর এদিকে সিউড়ি পুরসভা ততক্ষণে কিন্তু সিউড়ি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। সিসিটিভি ফুটেজ দেখে সেই যুবককে যখন পাকড়াও করলো পুলিশ, তখন গোটা ঘটনা জানতে পারলো। তাই তখন পুলিশ আর কি করে, তাই অগত্যা বাজার থেকে একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে এসে সেই যুবককে দেওয়া হলো, যাতে সে তার স্ত্রীকে দেয়, এবং তাতেই কিন্তু তখন স্ত্রীকে দিল, এবং স্ত্রীর পায়ে হাত দিয়ে সে প্রণাম করলো, যে বলল যে সে জীবনে আর কোনোদিনও চুরি করবো না। এটাই হলো এই গল্পের শেষ। স্যার, আমি ভুল করেছি, নেশার করবো না। কি করেছিলে তুমি? আমি আমার বউকে দেবার জন্য লাভটা চুরি করেছিলাম, নিয়ে লাভটা নিয়ে ভেঙে যায়, নিয়ে ফেলে দিয়েছিলাম। কোথায় ফেলেছিলে? ওই বাস স্ট্যান্ডে। এখন কি হলো? এখন গোলাপ ফুল, এখন আমি ফেসে গেলাম চুরি কেসে। গোলাপ ফুলটা কারা দিল? গোলাপ ফুলটা কারা দিয়েছে তোমাকে? গোলাপ ফুলটা তো স্যাররা, বড় স্যার। নিয়ে তুমি কি করলে ওটা? এটা আমি বউকে প্রপোজ করলাম। ঠিক আছে, তো ও লাভ চিহ্নটা চুরি করেছিলে কেন? চুরি করেছিলাম ওর জন্য, ওকে দেবো বলে। ওই লাভটা চুরি করেছি, আমিই করেছি। সিউড়ি শহরের যে সাইকেল হাউসের সামনে আই লাভ সিউড়ি যেটা চুরি হয়েছিল, যেটা আমি কাল এফআইআর করেছিলাম, তো লাভ চিহ্নটা যে চুরি হয়েছিল, তো আমার রাজনীতির জীবনে পুলিশের তৎপরতায় ধরাও পড়েছে সঙ্গে সঙ্গে এফআইআর এগেস্টে। কিন্তু যেটা থানাতে এসে দেখলাম যে যার ভালোবাসা লাভটা চুরি করেছে তার বউকে দেওয়ার জন্য, যেটা আমার রাজনীতির জীবনে প্রথম দেখা। তো আমি একটা বাধ্য হয়ে এই যা ঘটনা দেখলাম, আমি আবার একটা গোলাপের তোড়া নিয়ে এসে আমি দিলাম, সে তার বউকে উপহার দিল। আসুন আমরাও বরং থেমে না থেকে প্রেমে থাকি, খবরের প্রেমে আপনাদের সঙ্গে।